সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার গোপালগঞ্জ থেকে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জীবনে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার সঞ্জয় বিশ্বাস। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার গোপালগঞ্জ FM 92.0 মেগাহার্জে। আজকের আলোচনার বিষয় শিশুদের ডায়রিয়া, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ। বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার SM আলিনুর ইসলাম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, শিশু বিভাগ, গোপালগঞ্জ মেডিকেল কলেজ, গোপালগঞ্জ। আজ আমরা বিশেষজ্ঞ অতিথির সাথে কথা বলবো শিশুদের ডায়রিয়া, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ে। স্যারকে আজকের অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। স্যার, কেমন আছেন আপনি? ধন্যবাদ সঞ্জয়। স্যার, আজকে আমরা শিশুদের ডায়রিয়া বিষয়টা নিয়ে কথা বলবো। শীতকাল শুরু হয়ে গেছে। শীতকালেও স্যার দেখা যায় যে ডায়রিয়ার একটা বেশ প্রকোপ শুরু হয়। সে বিষয়ে স্যার যদি আমরা একেবারে শুরু থেকে শুরু করি, স্যার শীতকালে কেন ডায়রিয়ার প্রকোপ আবার বাড়ে? স্যার, প্রত্যেকটা নতুন নতুন সিজনে বা নতুন নতুন ঋতুতে প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে মাইক্রো অর্গানিজমেরও নতুনত্ব চলে আসে। বর্ষায় যে জীবাণু ভালো গ্রো করে, শীতে সেটা না, শীতে যেটা সেটা বসন্তেতে না। এখন নির্দিষ্ট এনভায়রনমেন্টে নির্দিষ্ট পরিমাণ জীবাণু গ্রো করতে সুবিধা। শীতকালে পানিও বোধহয় একটু প্রকৃতিতে কমে যায়, বর্ষায় যেমন বেশি থাকে শীতে কমে যায়, যার কারণে কনসেন্ট্রেটেড হয়ে যায়। বর্ষায় অনেক পানি থাকে, জীবাণুগুলো একটু যদিও ছড়ানোর প্রকোপ বেশি থাকে কিন্তু ওরা পরিমাণে হালকা হয়ে যায়। আর পানি যেহেতু কনসেন্ট্রেটেড হয়ে যায়, মূলত আমাদের ডায়রিয়াটা পানিবাহিত রোগ, তো এই জন্য শীতকালে ডায়রিয়াটা একটু বেশি হয়। কিন্তু শীতকালের থেকে সবচেয়ে বড় কথা হলো যে রাউন্ড দ্য ক্লক আমরা পেয়ে থাকি, বিশেষ করে ভাইরাল ডায়রিয়াগুলো, রোটাভাইরাল ডায়রিয়া, এটা সিজনাল ভেরিয়েশান আছে, কিন্তু ব্যাকটেরিয়াল ডায়রিয়াগুলো সাধারণত প্রায় একই রকমই থাকে। তা আমাদের ডায়রিয়াতে সবচেয়ে বেশি বুঝতে হবে, একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের ICTDRB বা কলেরা হাসপাতালের সবচেয়ে বড় রিসার্চ, তারা বলে যে 85% ভাইরাস। আমাদের এই একই কথা মনে রাখতে হবে। আমাদের এই একই সময় আজকের দিনে আমাদের ওই অ্যান্টিবায়োটিকের প্রতিরোধী যাতে না হয়ে যায়, এই জন্য যথেষ্ট অ্যান্টিবায়োটিকের ব্যাপারে না করা আছে। আমরা শুধু এতটুকু মনে রাখবো যে অধিকাংশ ডায়রিয়াই ভাইরাস, যাতে অ্যান্টিবায়োটিক লাগে না। এই কথাটা মনে রাখতে হবে যে 85% রোটা ভাইরাস, এবং ভাইরাসে কোনো অ্যান্টিবায়োটিক লাগে না। এই কথাটা আমরা মনে রাখবো। আজকের দিনে আমাদের অ্যান্টিবায়োটিক প্রতিরোধে সচেতনতা দিবস বা সপ্তাহ চলতেছে। আর একই সাথে ডায়রিয়াতে আমরা সুযোগ পেলাম শুধুমাত্র একটা জিনিস জেনে রাখবো যে 85% ভাইরাস হলো, ডায়রিয়া হচ্ছে ভাইরাস, যেখানে অ্যান্টিবায়োটিক লাগে না। ধন্যবাদ স্যার। স্যার, সেক্ষেত্রে তো আসলে যেহেতু অ্যান্টিবায়োটিক সচেতনতার সপ্তাহ চলছে, যেহেতু স্যার আপনি বললেন যে 85% ডায়রিয়া হচ্ছে ভাইরাস দিয়ে, তার মানে ওক্ষেত্রে অ্যান্টিবায়োটিক আমাদের দেওয়ার দরকার নেই। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় স্যার ডায়রিয়া হলে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, মানে অভিভাবকরা খুবই উদ্বিগ্ন হয়ে থাকে এবং দেখা যায় যে কোনো একজন চিকিৎসকের পরামর্শ নিল, দেখা যায় যে একটু হয়তো ভাইরাসের ক্ষেত্রে হয়তো সময় লাগে, 5 থেকে 7 দিন এরকম সময় লাগে, কিন্তু এতটা ধৈর্য রাখতে চায় না। আবার দেখা যায় যে আবার চিকিৎসক পরিবর্তন করে একটা সময় গিয়ে 5-7 দিন চলে গেলে হয়তো তখন ভাইরাস হয়তো এমনি ভালো হয়ে যেত। স্যার, এই বিষয়ে যদি কিছু একটু বলেন। আসলে আমাদের বেতারের আজকের প্রোগ্রামের সবচেয়ে বড় উপকার মানুষের জন্য, যদি কেউ শ্রোতা আমাদের থাকে, শুনে বা দেখে, এই ধৈর্যটাকে আস্থা রাখা। কারণ আমরা বলার সুযোগ পাচ্ছি। আগে এইভাবে জনগণের সচেতন করে তোলা বা মানুষকে এই ইনফরমেশনগুলো দেওয়া কঠিন ছিল। তা এখন আমাদেরকে শুধু একটা বলতে হবে যে হ্যাঁ, এটা ধৈর্য রাখাটা কঠিন। আমার নিজের ছেলের ক্ষেত্রেও আমি একসময় ধৈর্য রাখতে পারি নাই। এখন কথা হলো যে যেহেতু সেলফ লিমিটিং। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, স্যার লাইনটা কেটে গেল, আমরা আলোচনা চাইছি। আমরা যেহেতু কথা বলার সুযোগ পাচ্ছি, আমাদের কথাটা একটু আপনাদের আস্থায় রাখতে হবে বা জনসাধারণকে আস্থায় রাখতে হবে, কারণ আমরা এই বিষয়ে বিশেষজ্ঞ। আমরা দেখতে পারি যে আগে যেমন ডায়রিয়াতে মারা গেছে, এখন আর ডায়রিয়াতে মারা যায় না। কারণ আগে যেমন স্যালাইনের খুব স্বল্পতা ছিল, মানুষকে ওই যে চিড়ার পানি, ডাবের পানি, ভাতের মাড়,
এইসবের উপর নির্ভরশীল থাকতে হয়েছে। এবং এক সময় যে 3 আঙ্গুলের 1 চিমটি লবণ, 1 মুঠ গুড়, আধা সের পানি নিয়ে এইভাবে প্রসেস করে হোমমেড স্যালাইন বানানো লাগছে, বাড়িতে তৈরি করা স্যালাইন। এগুলোর এখন আর প্রয়োজন হয় না। এখন সব জায়গায় দোকানপাট, ওষুধের দোকান, ফার্মেসি, সব জায়গায় এটা রাখা সম্ভব। খাওয়ার স্যালাইন, এসএমসির ওআরএস প্যাকেট, অথবা আরও অনেকেই নিয়ে আসছে ওরাল স্যালাইনের প্যাকেট, যেহেতু সব জায়গায় অ্যাভেলেবল। একটু বিশুদ্ধ পানির সাথে 500 মিলি ফুটায় বাচ্চাকে একটু অফার করে রাখলেই ভালো। আমাদের শুধু একটা জিনিসই মনে রাখতে হবে যে 24 ঘন্টায় 3 বার 4 বার 5 বার পেশাবটা হচ্ছে কিনা। পেশাবটা হলেই তার যা যায় আর তার যা ঢুকে, এইটার ব্যালেন্স না থাকলে পেশাব হবে না। কাজেই একটা বাচ্চা যদি 3 বার 4 বার 5 বার পেশাব হয়, আমরা ধরে নিব তার হাইড্রেশন স্ট্যাটাস যথেষ্ট ভালো। রক্তের মধ্যে যথেষ্ট পানি না থাকলে কিডনি তো কিছুই ফিল্টার করবে না। কাজেই পেশাব তৈরি হওয়ার মতো যদি অবস্থা থাকে, তাহলে ধরে নিতে হবে ডায়রিয়াতে মানুষ মারা যায় তো পানির শূন্যতা হয়, ডায়রিয়াতে মানুষ মারা যায় কিডনি নষ্ট হয়। তাহলে ডায়রিয়াতে যদি আমি দেখি যে না, শরীরে পানির পরিমাণটা ঠিক আছে, অনেক কিছুই যায়, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, বাইকার্বনেট, অনেক উপাদানই যায়, কিন্তু খাওয়ার স্যালাইনটাও তো সেইভাবেই বানানো। আমরা প্লেন ওয়াটার দিলে ঘাটতিটা পূরণ হবে না, যদি আমি শুধু পানি দিই পূরণ হবে না। কিন্তু আমি যদি খাওয়ার স্যালাইন দিতে পারি এবং ঠিক মতো 1 প্যাকেট 500 মিলি ফুটানো পানির সাথে যদি গুলাইতে পারি এবং তার সামনে রাখতে পারি, তার তৃষ্ণাটা যদি থাকে, সে যদি এত কাহিল হয়ে না পড়ে যে খাওয়ার মতো এনার্জি নাই, অথবা এত বমি যে যা দিচ্ছি সব বের হয়ে যায়, অথবা এত পরিমাণে পায়খানা যে কিছুই থাকতেছে না, সেই ক্ষেত্রে ভিন্ন কথা। কিছু ব্যতিক্রম তো থাকতেই পারে। আবার অন্য আরও একই রকম যদি অনেক রোগ থাকে, যেমন পুষ্টিহীন বাচ্চা বা আরও অনেক কোমোরবিড কন্ডিশন আমরা বলি, যে এরকম যদি আরও কোনো প্রাণঘাতী অসুখ বিসুখ সাথে থাকে, তাহলে অনেক সময় সম্ভব হয় না। কিন্তু ক্লিন কাট ডায়রিয়া আজকাল আর মারা যায় না যদি কেউ খাওয়ার স্যালাইন ঘরে রাখতে পারে। কাজেই 5 দিন হোক 7 দিন হোক, শুধু পেশাবটাই যদি চালু থাকে, আমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় ঘরে বসে থাকতে পারি। কিন্তু কিছু সংখ্যক আছে কলেরা তো আর নির্মূল হয়নি, প্রকৃতি থেকে নির্মূল হওয়া সম্ভব না। কিন্তু আগের মতো যে কলেরায় গ্রামের পর গ্রাম একবারে বিলীন হয়ে যাওয়ার মতো সেরকম অবস্থা নাই। আমরা যদি একটা ফোন করে একটু নিই। হ্যালো, জি আসসালাম। স্যার, আমি জানতে চাচ্ছি স্যারের কাছে যে ওই যে আমাদের বাচ্চাতে ডায়রিয়া হইলে যে আমরা ওষুধ খাওয়াই, ফার্মেসিতে গেলে তারা ওই অ্যান্টিবায়োটিক দেয়, এইটা কি তাদের কাছ থেকে আনা ঠিক হবে বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া? এটা জানতে চাচ্ছি স্যারের কাছে। হ্যাঁ, এখন হয় কি যে আপনার খুব কম সংখ্যকই অ্যান্টিবায়োটিক লাগবে। আপনি প্রাথমিকভাবে আমাদের মেসেজটা হলো যে আগে খাওয়ার স্যালাইনের যেন ঘাটতিটা না পড়ে। খাওয়ার স্যালাইন জোর করে খাওয়ানোর বিষয় না, এটা ওষুধ না যে এটা খাওয়ালে অসুখ ভালো হবে। তার প্রচণ্ড যদি রস থাকে, তার তৃষ্ণা বেশি হবে, সে অটোমেটিক খাবে, চেয়ে নিয়ে খাবে। তার তৃষ্ণা নাই, তার অলরেডি যেটা লস হয়েছে সেটা পূরণ হয়ে গেছে, অথবা পায়খানার রেট কমে গেছে, অটোমেটিক সে রিফিউজ করবে, আমার জোর করার দরকার নাই। আমি ধৈর্য ধরে খাওয়ার স্যালাইন করবো, ধৈর্য ধরবো, এটা 1 নম্বর চিকিৎসা। খাওয়ার স্যালাইন খাওয়াবো 2 নম্বর চিকিৎসা, খাওয়ার স্যালাইন খাওয়াবো 3 নম্বর চিকিৎসা, খাওয়ার স্যালাইন খাওয়াবো 4 নম্বর চিকিৎসা, এরপরে অন্য ওষুধ। এখন যদি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়, কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়, কারণ সবটা তো আর ভাইরাস না, সেটা একজন ডাক্তার দেখেই পারবে। আজকাল এত বেশি ডাক্তারের সুবিধা আছে, আপনার তো বিশেষজ্ঞ দরকার নেই। আপনার সব জায়গায় আজকাল কত জায়গায় ইউনিয়ন সাব সেন্টার থেকে শুরু করে কমিউনিটি সেন্টার থেকে শুরু করে আপনার অনেক জায়গায় আজকাল এমবিবিএস ডাক্তার পাওয়া যায়, হাতের কাছেই পাওয়া যায়। অনেকেই একটু কম টাকায় চিকিৎসা করে। যদি না থাকে আপনি আসেন, এই নগরেই নগরমাতৃ সদন আছে, আপনি যান, ইউনিয়ন সাব সেন্টারে যান। আজকের উপজেলা থেকে খুব দূরত্বের কোথাও নাই, 1 ঘন্টার দূরত্বে যাওয়া যায় না, এরকম পুরো জেলাতেই কোনো জায়গা নাই। তাই আপনি অন্তত থানা হেলথ কমপ্লেক্সে চলে যান, কিন্তু তারপরে একজন ডাক্তারকে দেখান। বিশেষজ্ঞ হতে হবে এমন না, আপনি যে কোনো একজন এমবিবিএস ডাক্তারকে দেখান, সরকারি হোক বেসরকারি হোক, তারা কনসিডার করবে তারা দিবে কি দিবে না। এটা কিছু ক্ষেত্রে যে অ্যান্টিবায়োটিক লাগে না তা না, এক্স্যাক্ট কোনটা লাগবে এটা বুঝে ওঠা অনেকের পক্ষে সম্ভব না। সেই ক্ষেত্রে হয়তো অনেকে ধারণার বশে দিয়ে ফেলে। আর যেহেতু গ্রামের অনেক নন কোয়ালিফাইড লোকজন, তারা যেহেতু বুঝে উঠতে পারে না, তারা আগে থেকেই একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, অনেকটাই ভয়ে দিয়ে দেয়। কিন্তু সব ক্ষেত্রে দরকার হয় না, শতকরা 15টা ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দরকার হয়, 85টার দরকারই হয় না। সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দরকার হচ্ছে না, অল্প 100 জনের মধ্যে মাত্র 15 জন, অর্থাৎ সেটা যদি অ্যাসেস করে
সেই অ্যান্টিবায়োটিকগুলো অ্যাভয়েড করা যায়, সেক্ষেত্রে তো এটা টোটাল অন্তত নির্দ্বিধায় শুধুমাত্র খাওয়া স্যালাইনের উপর 2-4 দিন দেখা যায়। জি ধন্যবাদ স্যার। স্যার আরেকটি বিষয় কলেরা নিয়ে স্যার যেমন কথা বলছিলেন, ওই বিষয়ে স্যার যদি একটু কন্টিনিউ করেন। হ্যাঁ, এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিকমেন্ডেশন আছে, কলেরা যে হয় না তা না, কলেরা আছে, এবং শুধু কলেরা না, আরও অনেক ব্যাকটেরিয়াল, ক্যাম্পাইলোব্যাক্টার আছে, ইকোলাই আছে, অনেক ক্ষেত্রেই হয়। ক্যাম্পাইলোব্যাক্টার তো সেলফ লিমিটিং, ইকোলাই আছে, সালমোনেলা, শিগেলা, এগুলো দিয়ে ওয়াটারি ডায়রিয়া হয়। কথা হলো যে কিছু কিছু ক্ষেত্রে অর্গানিজম থাকে, ব্যাকটেরিয়া থাকে, অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কলেরাও কাজ করে, সিপ্রোফ্লক্সাসিন বা এজিথ্রোমাইসিন যে কোনোটাই কাজ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিপ্রোফ্লক্সাসিন বা এজিথ্রোমাইসিন, আমি একদম একবারেই উন্নত অ্যান্টিবায়োটিকের দরকার নেই, সিপ্রোফ্লক্সাসিন দিয়েই আমরা শুরু করব। কিন্তু ওই যে দেখি যে আজকাল ওই যে মেট্রোরেজল দিয়ে শুরু করে, ফিল্মেট, অ্যামোডিস, এই ধরনের, এগুলোর কোনো প্রয়োজন হয় না। এগুলো সাধারণত 5 বছরের নিচের বাচ্চাদের সাধারণত ওগুলো হয়ই না। রক্ত আমাশা যেগুলো বলে, ডিসেন্ট্রি যেগুলো বলে, এইগুলো সাধারণত অ্যাম্বিক ডিসেন্ট্রি, এগুলো সাধারণত 2-4 বছরের বাচ্চার মধ্যে হয়ই না। আরও যারা একটু বড়, যারা একটু বাইরে খায়, হ্যাঁ, একটু লঞ্চ ঘাটে, ফেরিঘাটে খাচ্ছে, বাজারে খাচ্ছে, যেখানে সেখানে যেরকম খাচ্ছে, তাদের ক্ষেত্রে একটু ডিসেন্ট্রি হতে পারে। সেক্ষেত্রে ছোটো বাচ্চার ক্ষেত্রে আসলে অ্যান্টিবায়োটিক চুজ করার ক্ষেত্রে স্যার আপনি যেমন বললেন যে সেক্ষেত্রে একজন ডক্টর যদি হয় উনি হয়তো সাজেস্ট করতে পারবে কোন ধরনের। আরও একটা বিষয় স্যার, এটা ছোটো বা বড়দের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই হয় যে এ ধরনের সমস্যা হলে স্যার অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে বিশেষ করে মেট্রোনিডাজল খাওয়ার ক্ষেত্রে ফুল কোর্সের জায়গায় দেখা যায় যে একটা বা দুইটা সেবন করার একটা মেট্রোনিডাজল আমরা দিবই না। মেট্রোনিডাজল মোটামুটি ভালো চিন্তা না করে দেওয়ার দরকার নেই, কারণ যাদের যে বড় বাচ্চা যারা, এবং সেটা রিসেন্টলি যেটা আমাশা, যেটা রক্ত আমাশা, এটা বোঝা যায়, তখন দিতে হবে। সাধারণত মেট্রোনিডাজলের প্রয়োজন হয় যেসব ডায়রিয়াতে, সেখানে শুধু যে পানি যায় তা না, সেখানে মিউকাস যায়, অনেক ক্ষেত্রে ব্লাডও যায়। আমাদেরকে বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলে দিছে যে রক্ত না দেখলে সেটাকে আমাশা বলে না। তো সেক্ষেত্রে আসলে আরেকটা বিষয় হলো যে স্যার ভর্তির ক্ষেত্রে বা যে কোনো সময় ডায়রিয়া হলে তো স্যার প্রথম আপনি যেটা বললেন স্যালাইন দিয়ে শুরু করবে, হয়তো স্যালাইন দিয়ে হয়তো অপেক্ষা করা যায় যে মুখে যতক্ষণ খেলো। কখন স্যার খুব অ্যালার্মিং বা কখন ভর্তি করানো হয় বা ভর্তি করে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়, মানে কোন কোন লক্ষণগুলো দেখলে অতি দ্রুত চলে আসবে ডাক্তারের কাছে? মূলত যখন আমরা বুঝি যে পানি শূন্যতার পর্যায়টা এমন জায়গায় যেখানে তাকে শিরার মধ্যে স্যালাইন না দেওয়া পর্যন্ত তার এই ঘাটতিটা পূরণ হচ্ছে না, অথবা তার ইউরিন আউটপুট বা পেশাব হচ্ছে না, বা পানির অভাবটা পূরণ হচ্ছে না, সেই সময় দরকার হয়। সাধারণত দেখা গেল যে হ্যাঁ, থার্স্ট আছে, কিন্তু খারাপ অবস্থা হয়ে গেলে তৃষ্ণা থাকে না, তখন বাচ্চাগুলোকে স্যালাইন দিতে হয়। প্রচণ্ড বমি, পেট ফুলে গেছে, জ্বর আছে, অন্য অবস্থা, সেই সব ক্ষেত্রে ভর্তি লাগে। আমরা যদি একটা ফোন কল একটু নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালাম, কে বলছেন প্লিজ? নাম বলে প্রশ্নটি করুন। কথা বলছি রাজনৈতিক সভাপতি সংগ্রাম, ঠিক আছে, কেন্দ্র মাদারীপুর থেকে। জি, মাদারীপুর থেকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। জি, মাদারীপুর থেকে বলছি। আমি আজকে একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে আমরা অনেক সময় জানি যে দেখি অনেক জায়গায় এলাকায় স্লাইড পাওয়া যায় না, বাচ্চাদের যখন আমাশা বা পাতলা পায়খানা হয় তখন স্লাইড পাওয়া যায় না। কিন্তু আগে আমরা একটা বিষয় লক্ষ্য করতাম যে ডাক্তাররা বলতো যে আপনারা বাড়িতে বসে স্লাইড বানিয়ে খেতে পারেন, কিন্তু সেই বিষয়টা এখনো তেমন ফলো প্রচার করা হচ্ছে না। এখন আমার প্রশ্নটি হচ্ছে যে আগের মতো যদি আমরা বাসায় সেক্ষেত্রে কি আমাদের যে আমরা বাজার থেকে ক্রয় করে স্লাইড খাই সেটার সম্পর্ক হবে কিনা, বা বাজার থেকে স্লাইড পরে কিনে খেতে হবে কিনা, না বাসারটা নিরাপদ, এই টোটাল বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন তাহলে ভালো হবে। আরেকটি বিষয় একটু বলতে চাচ্ছিলাম যে আপনারা যে ফেসবুকে অনুষ্ঠানটা প্রচার করছেন, আসলে ওইখানে ক্যাপশনে যদি বিষয়টা দিয়ে দেন তাহলে আমরা বিষয় ভিত্তিক প্রশ্ন করতে আমাদের জন্য সুবিধা হয়। ধন্যবাদ। জি ধন্যবাদ। মাদারীপুর থেকে যুক্ত হয়েছিলেন রাজশাহী শিকদার নিয়ে। স্যার আপনি যদি হ্যাঁ, আসলে আমাদের যতটা জানা আছে, একটা গ্রুপ কাজ করে, ওরা খাওয়ার স্যালাইন এবং জিঙ্ক দুটোকে নিশ্চিত করার জন্য। এটা কয়েকটা এনজিওই আছে, গভর্নমেন্ট থেকে তারা ফান্ড পায় এটাকে নিশ্চিত করার জন্য
তারা এসে খবর নেয়। অন্তত প্রাথমিক হেলথ কেয়ার সেন্টার যেগুলো আছে, কমিউনিটি হেলথ কেয়ার, এই কমিউনিটি হেলথ কেয়ার সেন্টারে তারা নিজেরা যে আমাদের কাছ থেকে তথ্য নিশ্চিত করে যে হ্যাঁ এতগুলো স্যালাইন আমাদের প্রয়োজন আছে। তারা বিভিন্ন বছরের তথ্যপত্র নিয়ে তারা এই ধরনের মেনটেন করে এবং তারা নিশ্চিত করে। এটা সিভিল সার্জন অফিসের একটা প্রোগ্রামই আছে যে খাওয়ার স্যালাইনের সাথে জিঙ্ক এবং স্যালাইন দুটোকেই প্রাপ্যতা নিশ্চিত করার জন্য তারা ব্যবস্থা নেয়। আমরা যতটুকু জানি যে গত 3-4-5 বছরে এরকম কখনো হয়নি যে কোনো একটা সেন্টার এরকম স্যালাইন বা জিঙ্কের ঘাটতিতে পড়ছে। হঠাৎ যদি কোনো রকমের কোনো বড় ধরনের মহামারী আকারে কিছু হয় সেক্ষেত্রে হতে পারে, কিন্তু এর স্বাভাবিক অবস্থায় এটাকে নিশ্চিত করার জন্য একটা গ্রুপ আছে সরকারের, এটা নিশ্চিত করার জন্য। তারপরে কমার্শিয়াল ফার্মেসিগুলোতে থাকার কথা আমাদের কাছে মনে হয় না যে খাওয়ার স্যালাইনের ঘাটতি আছে। এসএমসির ওআরএসএন না হলে নিও স্যালাইন, টেস্টি স্যালাইন, এ ধরনের অনেক বিকল্প নামে এগুলো আছে। তারপরেও যদি আপনি কোনোভাবে বলতে চান যে আগের নিয়মে করতে পারেন, সেটা কাছাকাছি হবে, অ্যাকুরেট হবে না। কারণ যে পানিটা যায় পাখানার সাথে, সেখানে যে ধরনের উপাদান যায় সেটার সাথে হাতে বানানো স্যালাইনের শতভাগ অনুপাত ঠিক রাখাটা খুব কষ্টকর বিষয়। ওইভাবে মাপজোপ নেওয়া, লবণ নেওয়া, গুড় নেওয়া, পানি নেওয়া, এটা অনেক সময় থাকে না। কিন্তু প্যাকেটগুলোতে যেরকম এর সমসত্ব একটা আনুপাতিক মিশ্রণ নিশ্চিত করা যায়, মুখেরটা এরকম নিশ্চিত করা যায় না। আমার মনে হয় বর্তমান বাস্তবতায় তার আর প্রয়োজন নাই। তারপরেও যদি দেখা যায় যে হ্যাঁ হঠাৎ করে রাত বেড়াতে বাচ্চা খুব করতেছে, বানায় খাওয়াতে পারবেন। কিন্তু আমরা বলি যেগুলো যাদের খুব বেশি ডিহাইড্রেশন নাই, প্রাথমিকভাবে আপনারা যদি চিড়ার পানি, ভাতের মাড় বা লেবুর শরবত বা ডাবের পানি এই ধরনের খাওয়া শুরু করেন, কিছুটা হলেও কাজ হয় বিকল্প। কিন্তু কখনোই পানি শূন্যতা পূরণের জন্য ওই যে কোক, ফান্টা, আইসক্রিম, জুস এই ধরনের কিছু খাওয়ানো যাবে না। স্যার যেটা বললেন যে আসলে এখন মোটামুটি অ্যাভেলেবেল বলা যায় বাংলাদেশের সব জায়গায়, তারপরে যদি একান্ত না হয় তাহলে ব্যাকআপ হিসেবে। তবে মানে হাতে তৈরি, স্যার যেটা বললেন যে হাতে তৈরিটা আর যে বাজারে বা দোকানে যেটা কিনতে পাওয়া যায়, দামও তো অনেক কম স্যার, 5-6 টাকা এরকম হবে হয়তো। যেটা কিনতে পাওয়া যায় সেটা ভালো, বানানোটার চাইতে ভালো, এবং বানানোটা বেশি সময় হয়তো রাখা যায় না, 6 ঘন্টার মতো রিকমেন্ডেশন থাকে, বা ওটা 12 ঘন্টার মতো। সো স্যার যেটা অন্য বিষয়গুলো বললেন যে এর পাশাপাশি কোনগুলো খেতে পারেন খাবার, চিরা বা ডাবের পানি এগুলো খেতে পারেন। তবে ওরসেলাইন যেটা কিনতে পাওয়া যায় সেটা খেলেই বোধ হয় ভালো। আমরা আরেকটা ফোন কল স্যার একটু নিয়ে নিই। হ্যালো, জি গোপালগঞ্জ রেডিও, আমাদের স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান চলছে। কে বলছেন প্লিজ? হ্যাঁ গোপালগঞ্জ রেডিও, কে বলছেন প্লিজ? নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম দেলোয়ার, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে। জি বলেন। না, আমি ওই যে ডেঙ্গু সম্পর্কে একটু জানতে চাইছিলাম। না, আজকে ডায়রিয়া, শিশুদের ডায়রিয়ার বিষয়ে আলোচনা চলছে, আপনি শুনতে থাকেন। শিশুদের ডায়রিয়া। না, ওই যে তারপরে আমাদের শ্রোতা সংক্ষেপে বলি, ডেঙ্গু তো আগে বড় বড় শহরগুলোতেই ছিল, নির্দিষ্ট সিজনেই ছিল, কিন্তু এখন সব জায়গায় আছে। আমরা কাউকেই বলবো না যে ডেঙ্গু নাই, সুনির্দিষ্ট কিছু লক্ষণ তো অবশ্যই থাকে। আর যারা অভিজ্ঞ ডাক্তার তাদেরকে একটু দেখাবেন। তারা যদি ডেঙ্গু মনে করে তাহলেই শুধুমাত্র আপনি চিন্তা করবেন। নিজের থেকে যে কোনো জ্বরকেই ডেঙ্গু মনে করার কোনো কারণ নাই। একটু যদি সন্দেহ হয় অন্তত একটু কোনো ডাক্তারকে দেখাবেন। তারাই যদি সন্দেহ করে যে এটা ডেঙ্গু হতে পারে তাহলেই শুধুমাত্র ডেঙ্গুর কথা বলেন। আর যদি দেখেন খুব অল্প টাকাতেই আজকাল সরকারি বেসরকারিভাবে টেস্ট করা হয়, ডেঙ্গুর একটু পরীক্ষা করে নিলেন। আমরা একটা ফোন কল দিতে নিয়ে। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। আমি সতেশ কুমার মল্লিক, কোচবিহার খুলনা থেকে বলছিলাম। সতেজ আমাদের নিয়মিত শ্রোতা, যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নটি করুন। আমি জানতে চাচ্ছি, যদি কোনো বাচ্চা সেলাইন খাওয়ার পরে বমি করে তাহলে কিভাবে আমরা তাকে আবার খাওয়াতে পারি? ধন্যবাদ প্রশ্নের জন্য। স্যালাইন আসলে বমিটা তো ওই ডায়রিয়া রোগেরই প্রাথমিক অবস্থায় একটা উপসর্গ হিসেবেই থাকে। তবে বেশি ডায়রিয়া শুরু হয়ে গেলে তখন বমি বন্ধ হয়ে যায়, ডায়রিয়াটাই চলতে থাকে। তারপরেও যদি বেশি বমি হয়, বলা হয় যে পরপর 3 বার বমি 1 ঘন্টায়, এরকম 3 ঘন্টা ধরে, তাকে আমরা বলি যে
পারসিস্টেন্ট ভমিটিং বা যে বমির জন্য তাকে আর স্যালাইন খাওয়া কুলে রাখা সম্ভব হয় না, ওরকম বেশি বমি হলে অবশ্যই আমরা তখন শিরায় স্যালাইন দেওয়ার কথা ভাববো। তবে 3 বারের কম বমি ঘন্টায়, এরকম 3 ঘন্টা না, তার আগে কম, সেই ক্ষেত্রে আমরা স্যালাইন খাওয়াই যাব। বমি করুক, আমরা একটু অল্প করে দিব, পরিমাণে কম দিব, একটু বারে বারে দিব, যাতে একবারে তার লোড বেশি না পড়ে যায়। ধন্যবাদ স্যার। সেক্ষেত্রে স্যার যেটা বললেন যে শিরায় দেওয়া যাবে, তবে তারপরে বমি হলে অল্প করে আমাদের চেষ্টা করতে হবে। যদি এরপরে বমি বন্ধ হয়ে যায় বা ইমপ্রুভ করে, সে পর্যন্ত আমাদের দেখতে হবে। আর যদি একান্ত এরকম না হয় যে ঘন্টায় 3 বারের বেশি এবং 3 ঘন্টা ধরে, তাহলে হয়তো শিরায় মাধ্যমে স্যালাইন দিতে হবে। ধন্যবাদ স্যার। আমরা যে আলোচনা ছিলাম ভর্তির বিষয়, যে কোন কোন লক্ষণ দেখে রোগীর লোকজন চলে আসবে এবং ভর্তির বিষয়। আমাদের ভর্তি প্রথমত যদি ইউরিন আউটপুট কমে যায়, অর্থাৎ আমরা স্যালাইন এমনভাবে খাওয়াচ্ছি যে সেটা তার যথেষ্ট পেশাব তৈরি করতেছে না। যদি শরীরে পানি শূন্যতা বেশি থাকে, কতগুলো লক্ষণের একটা হলো পেশাব কমে যাবে। যদি আমি পানি শূন্যতা বেশি থাকে, তাহলে বাচ্চাটা লেথার্জিক, অর্থাৎ প্রায় নিস্তেজ হয়ে পড়বে। যদি পানি শূন্যতা থাকে, দেখা গেল যে বাচ্চা বেশি বিরক্ত করতে থাকবে। আমরা গ্রেড আছে, যেমন সাম, সিভিয়ার এবং নো সাইন অফ ডিহাইড্রেশন বলি, যে আমার যদি সিভিয়ার ডিহাইড্রেশন থাকে, অর্থাৎ প্রত্যেকটা 1 কেজিতে 75 ml এরকম করে যদি আমার লস থাকে, তাহলে আমরা এটাকে সিভিয়ার বলি এবং সেই ক্ষেত্রে ভর্তি করতে বলি। আপনি যদি একদম ডাক্তারি ভাষায় না বুঝেন যে অতিরিক্ত পানি শূন্যতা, মারাত্মক পানি শূন্যতা, এটা যদি বুঝতে না পারেন, তাহলে যদি দেখবেন যে বাচ্চার এমন পেট ফুলে উঠছে যে মুখে কোনো খাবার, মুখে কোনো স্যালাইন দেওয়া যাচ্ছে না বা দিলে থাকতেছে না, এমন বমি হচ্ছে, অথবা মাত্রাতিরিক্ত পায়খানা হচ্ছে, শুধু পানি আর পানি, আপনি কুলায় রাখতে পারতেছেন না, পেশাব কমে গেছে, বাচ্চা নিস্তেজ হয়ে গেছে, বাচ্চার খিচুড়ি হয়েছে, অথবা বাচ্চাটার এমন কোনো উপসর্গ আপনি বুঝতেছেন যে বাচ্চাটাকে এখন আর বাড়িতে রাখা নিরাপদ হবে না, তাহলে আপনারা হসপিটালে নিয়ে আসবেন এবং হসপিটালে ডাক্তার মনে করবে যে তাকে খাওয়ার স্যালাইন দিয়ে বাড়িতে পাঠিয়ে দিবে নাকি ভর্তি করবে। এটা যে কোনো জায়গায় ভর্তি হতে গেলে তো হাসপাতালে আসতে হবে, প্রাথমিকভাবেই আপনি কোনো না কোনো ডাক্তারের মুখোমুখি হবেন। ওই ডাক্তারই অ্যাসেস করবে যে তাকে ভর্তি করা লাগবে নাকি বাড়িতে পাঠিয়ে দিবে। তবে আপনারা সাবধান থাকবেন, পেশাবের পরিমাণ কমে গেলেই মনে করবেন যে এই ডায়রিয়াটা নিয়ন্ত্রণের বাইরে। ধন্যবাদ স্যার। স্যার একটা বিষয়, এটা তো ডায়রিয়াটা যেহেতু খাবারের সাথে খুব বেশি পরিমাণ সংশ্লিষ্ট, খাবারের বিষয়ে স্যার যদি অভিভাবকদের উদ্দেশ্যে কোনো পরামর্শ দেন স্যার। প্রথম কথা হলো যে বাচ্চাটা খাবার থেকে এগুলো হয় না, মোস্টলি পানি থেকে হয়। তো কাজেই ফুটানো পানি হলো 1 নম্বর। সে আগের দিনও যা খাচ্ছে ডায়রিয়ার মধ্যেও তাই খাবে, তার কোনো পরিবর্তন হবে না। কারণ এই একই তো অসুখ, এর মধ্যে যদি আমরা স্পেশাল খাবারের কথা বলি, ওর জন্য আরও সমস্যা হবে। আগেও যা খাচ্ছিল এখনও তাই খাবে। হয় কি যে অনেক সময় আমরা একটু চিড়ার পানি, চিড়া একটু খাওয়াইতে বলি, বা দই খাওয়াইতে বলি, বা কলা খাওয়াইতে বলি, এগুলো বলি, কিন্তু বাচ্চার পুষ্টির জন্য যা সে স্বাচ্ছন্দ্যে খাবে তাই খাবে। এই সময় স্পেশাল কোনো বিধিনিষেধ নাই। সবচেয়ে বেশি যেটা, সেটা হলো যে পানিটা যেন ফোটানো থাকে, পানির মাধ্যমে জীবাণুটা ঢুকছে ওইটা যেন কন্টিনিউ হতে না থাকে। সকালবেলা 20 লিটার ফুটা একটা জারে রাখবে, বিশেষ করে গ্লাস ধোয়া পানি, জগ ধোয়া পানি, মগ ধোয়া পানি, চামচ ধোয়া পানি, হাত ধোয়া পানি, ফিডার ধোয়া পানি, এই ধরনের জিনিসগুলো আমরা তো ফিডার এমনিই বলি না, তারপরেও এমনকি গোসলের পানি পর্যন্ত যদি ফুটানো পানি থাকে ভালো, অনেকে গোসলের সময় পানি খেয়ে ফেলে। কথা হলো যে পানিটাকেই সাবধান দিতে হবে, আর খাবারের মধ্যে তেমন কোনো চেঞ্জ করবে না, আগেও যা খাইছে এখনও তাই খাবে। খাবার থেকে এগুলো হয় না, পানি থেকে হয়, স্বাভাবিক পুষ্টিটা সে পাবে। যারা মায়ের দুধ খাচ্ছে মায়ের দুধ খাবে। এখন স্পেশাল কোনো বিধিনিষেধ নাই, তবে অতিরিক্ত খাওয়ানোর চেষ্টা করবে না। সবচেয়ে বেশি হয় যে জোর করে অতিরিক্ত বারে বারে বেশি দেওয়া, এগুলোই হল মুশকিল। এগুলো যেন না করে, খাবারটা মোটামুটি সে স্বাভাবিক খাবারই খাবে। তবে একটু ডাবের পানি খাইতে পারে, একটু চিড়া পানি খাইতে পারে, একটু চিড়া কষলানো, একটু দই, একটু নরম ভাত, একটু কলা, এইগুলো আদর্শ খাবার। স্যার আরেকটা বিষয় তো চলে আসে পরীক্ষা নিরীক্ষার বিষয়। কোনো পরীক্ষা নিরীক্ষা আসলে দরকার হয় কিনা স্যার, তার আগে আমরা একটা ফোন কল একটু নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ সদাই দা, শুনতে পাচ্ছি আপনার প্রশ্ন। আমি জানতে চাচ্ছি, খালি যদি ডায়রিয়া নেয়, অনেকে শিশুর গা ঘামে, অনেক মায়েরা এই খালি স্যালাইন দেবে, একে কি
প্রশ্নটা কি ছিল? স্যালাইন যদি খায় মানে সেক্ষেত্রে রক্ত ও না 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 না, এটা খুব খারাপ প্র্যাকটিস, এটা করবেন না। অনেকেই দেখা যায় প্রচণ্ড ঘামছে খেয়ে নিল, পরিশ্রম করছে খেয়ে নিল, অতিরিক্ত গরম খেয়ে নিল, কারণ এটা তো ইলেকট্রোলাইট থাকে, এটা তো পানি না। ফ্রেশ পানি যথেষ্ট, সবচেয়ে ভালো। কারণ আপনার দুটো কিডনি আছে, আপনার মেইনলি দরকার হলো পানিটাকে পূরণ করা। ওই রকম ক্ষেত্রে যেমন প্রচণ্ড তৃষ্ণার্ত, প্রচণ্ড গরম, প্রচণ্ড নানা সময় আছে, ক্লান্তি কোনো দিনই দূর হবে না, এখানে কোনো এনার্জি নাই। এটা ফ্রুক্টোজ না বা গ্লাক্সোজ ডি না, এটা খাওয়ার স্যালাইন। এখানে 4 রকমের লবণ থাকে। তো যে কোনো মানুষ, সুস্থ মানুষ অতিরিক্ত লবণ খাওয়াটাই তো খারাপ। আপনি যখন তখন 1 চামচ লবণ খাবেন কেমনে? আপনার পানির প্রয়োজন, আপনি পানি খাবেন, কিন্তু এইভাবে দরকার নাই। একটু লেবু চিপড়ে একটা ওর স্যালাইন খাইয়ে নিলেন, এটা একটা বদ অভ্যাস, এটা খারাপ। আপনি শুধু লেবু দিয়ে শরবত করে খান, শুধু পানি দিয়ে ডাইরেক্ট, কারণ আপনার তো স্পেশাল লস নাই। যার পায়খানার সাথে যেটা লস হয় সেইটাকে টার্গেট করে খাওয়ার স্যালাইন বানানো হয়। এটা ঘামের সাথে মিলবে না, বমির সাথে মিলবে না। খাবার স্যালাইনটা স্যার খাবে শুধুমাত্র ডায়রিয়ার? হ্যাঁ, কারণ এটাকে ডিজাইনই করা হয়েছে ডায়রিয়াতে যে জিনিসগুলো লস হয় সেটাকে টার্গেট করে। ঘামের সাথে এটা মিলবে না, ঘামে যায় সোডিয়াম ক্লোরাইড। একটা বিষয় স্যার, ডায়রিয়ার সময় খেলে কোনো অসুবিধা হয় কিনা, মানে সেটাও নিয়ে হয়তো। ডায়রিয়ার সময় তো খাওয়ার স্যালাইনই খাবে, খাবার স্যালাইনই খাবে, কিন্তু ডায়রিয়ার সময় শুধু পানি খাওয়া খারাপ। কারণ আপনার তো শুধু পানির শূন্যতা পূরণ করলে হবে না, তার সাথে তো কতগুলো লবণ যায়, ইলেকট্রোলাইট। হ্যাঁ, কাজে আপনি ডায়রিয়ার সময়ে সাদা পানি দিয়ে পূরণ করা, এটা যেমন ক্ষতি, আবার ডায়রিয়া নাই খাওয়ার স্যালাইন খাওয়া, দুটোই ক্ষতি। আমরা একটু পরীক্ষা নিয়েছিলাম যে স্যার কোনো ধরনের আসলে দরকার হয় কিনা বা কোন পর্যায়ে। পরীক্ষা তো স্পেশাল ক্ষেত্রে খুব কমই প্রয়োজন হয়, কারণ অধিকাংশই তো আমরা জানি যে ভাইরাল ডায়রিয়া ক্লিনিক্যালি 5 দিনের মধ্যে হয়ে যায়। তারপরে অনেক সময় আমরা স্টোর RS করে থাকি। কেন করে থাকি? যে অনেক ক্ষেত্রে রিডিউসিং সাবস্টেন্স বা অনেক সময় অনেক রকমের কার্বোহাইড্রেট যায়, বিশেষ করে ল্যাকটোজ ইনটলারেন্স। খাওয়াইতে খালি চিনি, ওই নরম ভাত করে খাচ্ছে, সুজি খাচ্ছে, তার সাথে একটু চিনি, তার সাথে একটু দুধ। তার আর জীবনে কোনো দিন তরি তরকারি, মাছ, মাংস, ডিম, ডাল, সবজি জীবনেও কপালে জুটে নেই। খালি জন্মের পর থেকে বুকে দুধ, তারপর থেকে শুরু করছে যে আলা, যাকে বলে আমাদের জাতীয় খাবার গোবরগঞ্জের আলা, চালের গুঁড়া। ওই চালের গুঁড়ার সাথে দিবেন একটু চিনি। এই খাইতে হয় কি যে প্রচুর পরিমাণে ল্যাকটোজ ইনটলারেন্স হয়ে যায়। সেটা বোঝার জন্য আমরা সময় স্টোর সাথে RS করি, কিন্তু অর্গানিজম দেখার জন্য সাধারণত ডিসেন্ট্রি হলে আমরা করে থাকি। ডিসেন্ট্রি হলে পায়খানা পরীক্ষা করে এটা অ্যামিবিক বা ব্যাসিলারি ডিসেন্ট্রি, এটা খুব ভালো বোঝা যায়। অনেক সময় দেখা যায় কিছু জিয়ার্ডিয়া, অনেক সময় দেখা যায় লার্ভা, সিস্ট, এগুলো দেখার জন্য করতে পারি। তবে ক্লিন কাট ভাইরাল ডায়রিয়া বা কলেরা এসব ক্ষেত্রে খুব একটা প্রয়োজন হয় না, বরং আরও সিরাম ইলেকট্রোলাইট দেখতে হয়। কোনো ক্ষেত্রে দেখা যায় যে স্টোরের ইলেকট্রোলাইট কম্পোজিশন, শিরার ইলেকট্রোলাইট কম্পোজিশন, এইগুলো খুব স্পেসিফিক ক্ষেত্রে লাগে। ধন্যবাদ স্যার। আমাদের ফেসবুক লাইভে অনেকে যুক্ত হয়েছেন। মোহাম্মদ জুয়েল, উনি যুক্ত হয়েছেন ময়মনসিংহ থেকে। মিজানুর রহমান মিজান যুক্ত হয়েছেন নওগাঁ থেকে। মিতোফারিয়া যুক্ত হয়েছেন। সোহেল রানা যুক্ত হয়েছেন। রাসেল শিকদার, উনি মাদারীপুর থেকে যুক্ত হয়েছেন। সোহেল রানা যুক্ত হয়েছেন ঠাকুরগাঁও থেকে। শ্রী গোপীনাথ পাল যুক্ত হয়েছেন। মেহেদি হাসান মামুন, উনি যুক্ত হয়েছেন মানিকগঞ্জ থেকে। ইসমাইল হোসেন সহ আরও অনেকে যুক্ত হয়েছে। আমরা আরেকটা ফোন কল নিই, সময় যদি আমাদের শেষের দিকে। হ্যালো, হ্যাঁ সত্যি শুনতে পাচ্ছি আমরা, শুনতে পাচ্ছি আমরা আপনার প্রশ্ন। আমি বলছিলাম, আমি জানি আগেকার মানুষের 1 মুঠো গুড় আর 1 চিমটি চিনি দিয়ে যে স্যালাইন বানাতো, এইটা খেলে কি কোনো ক্ষতি আছে কি না, উপকার হতে পারে না কি, কোনো খারাপ দিকে যেতে পারে বাচ্চাদের? না, ক্ষতি নাই। এটা আপনি একটু লবণ, একটু চিনি বা গুড়, এটা পানি, এটা মোটামুটি খুব একটা সমস্যা হবে না, তবে অ্যাকুরেট হবে না। ডায়রিয়ার পানি শূন্যতা রোধে একদম 100% অ্যাকুরেট হবে না। হাতের কাছে কিছু না পেলে আপনি খাওয়াতে পারবেন। ধন্যবাদ স্যার। আমরা সময়ের একেবারে শেষ মুহূর্তে স্যার, অভিভাবকদের উদ্দেশ্যে স্যার যদি ডায়রিয়া বিষয়ে কোনো কিছু, শুধু একটাই কথা, ধৈর্য এবং ধৈর্য। সাধারণত এগুলো ভাইরাস 5-7 দিনের আগে কমে না। আপনি আজকে আসলেন, 1 দিন 2 দিন বাড়তেই পারে, তারপরে গিয়ে কমবে।
কাজেই আজকে ওষুধ খাওয়ালেন, কালকে মনে করবেন না যে ডায়রিয়া ভালো হয়ে যাবে, বা এমন কোনো ওষুধ ডাক্তারের হাতে নাই যেটা ডায়রিয়াকে স্টপ করে দেওয়ার। ঝড়ের মতো সাইক্লোন সারা জীবন থাকবে না, কিন্তু ওইটা নিজের থেকে বন্ধ হবে। সাধারণত 45 থেকে 50 মিনিটের ঝড়ঝাপটা শেষ হয়ে যায়। এটা মানুষের কিছু করার নাই। এখনও পর্যন্ত বিজ্ঞান ওই পর্যায়ে যায়নি যে সাইক্লোনটাকে স্টপ করে দিবে। সাইক্লোন তার নিজস্ব টাইমে শেষ হয়ে যাবে, এই আস্থাটা রাখতে হবে যে এক সময় এগুলো শেষ হয়ে যাবে। একই রকম ডায়রিয়াটা, ভাইরাস ডায়রিয়া একটা পর্যায়ে এটা শেষ হয়ে যাবে, এটা আপনাকে আস্থায় রাখতে হবে। শুধুমাত্র যদি পানি শূন্যতা পূরণ করে রাখতে পারেন, কোনো ওষুধ ছাড়াই এগুলো ভালো হয়। খাবারটা স্বাভাবিক খাবে। আর একটু হলেও প্রাইমারি হেলথ কেয়ারে আজকাল অনেক রকমের সার্ভিস আছে, একবার অন্তত দেখায় নেবেন যে হ্যাঁ কোনো রকম খারাপ কিছু আছে কি না। কোনো একজন ডাক্তার দায়িত্ব নিয়ে যদি বলে যে আপনি বাড়িতে যান, আপনার এটা একটা মানসিক শান্তি দিবে। ধন্যবাদ স্যার। আমরা চলে এসেছি একেবারে সময়ের শেষ প্রান্তে। খুব দারুণ করে ডায়রিয়া বিষয়ক আলোচনা করলেন আমাদের বিশেষজ্ঞ অতিথি। আমাদের বেতারের শ্রোতা বন্ধুরা, এতটা সময় আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ বেতার গোপালগঞ্জের পক্ষ থেকে ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য ও জীবন শুনলেন।